এতদিনের অপেক্ষা আর অনুমোদনের পর অবশেষে এলন মাস্কের স্টারলিংক আনুষ্ঠানিকভাবে ভারতীয় টেলিকম শিল্পে প্রবেশ করতে চলেছে। কিন্তু বিষয়টা শুধু স্যাটেলাইট আর দ্রুত ইন্টারনেট নিয়ে নয়, এর পেছনে আরও একটি ঝাল মশলাদার রাজনৈতিক নাটকও চলছে, যেখানে এলন মাস্ক আর আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একে অপরের বিপরীতে অবস্থান করছেন। ভিডিওর দ্বিতীয় অংশটা আপনার জন্য বেশ আকর্ষণীয় হবে। চলুন এবার বিশ্লেষণ করা যাক। আপনারা সবাই জানেন স্টারলিংক 2015 সালে এলন মাস্কের উদ্যোগে শুরু হয়েছিল, যা স্পেসএক্সের একটি প্রকল্প। এই কোম্পানির লক্ষ্য ছিল হাজার হাজার স্যাটেলাইট পৃথিবীর কাছাকাছি অর্থাৎ লো আর্থ অরবিটে প্রেরণ করা, প্রায় 550 কিমি উচ্চতায়, যা প্রচলিত স্যাটেলাইটগুলির চেয়ে অনেক নিচে। 2018 সালে প্রথম স্টারলিংক পরীক্ষামূলক স্যাটেলাইট উৎক্ষেপণ করে এবং পরের বছর থেকে ব্যাপকভাবে স্যাটেলাইট পাঠানো শুরু হয়। এর পেছনের উদ্দেশ্য ছিল খুবই সাধারণ: পৃথিবীর যে কোনো প্রান্তে দ্রুত এবং নির্ভরযোগ্য ইন্টারনেট সরবরাহ করা। আর অবশেষে প্রায় 3 থেকে 4 বছর ধরে ভারত সরকারের নানান কাগজপত্র আর অনুমোদনের পর স্টারলিংক এখন ভারতেও কাজ করার ছাড়পত্র পেয়ে গেছে। ভারতের টেলিকম বিভাগ এখন স্টারলিংককে 3টি বড় লাইসেন্স দিয়েছে। 1 নম্বর GMPCS, 2 নম্বর VSAT, 3 নম্বর ISP। এখন আমি সহজভাবে প্রত্যেকটা নিয়ে আলোচনা করছি। GMPCS, এটাকে স্যাটেলাইটের মাধ্যমে মোবাইল নেটওয়ার্ক হিসাবে ভাবুন। যেমন আপনার ফোন একটি মোবাইল টাওয়ারের সাথে যুক্ত থাকে, কিন্তু এখানে তা পৃথিবীর কোনো টাওয়ারের বদলে মহাকাশে থাকা স্যাটেলাইটের সাথে সংযুক্ত থাকবে। এর মাধ্যমে আপনি পৃথিবীর যে কোনো স্থান থেকে, এমনকি সমুদ্রের মাঝখানে বা পাহাড়ের গভীর থেকেও কল করতে, মেসেজ পাঠাতে বা ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। তারপর আসি VSAT। এর সম্পূর্ণ রূপ হলো ভেরি স্মল অ্যাপারচার টার্মিনাল। এটি একটি বিশেষ ধরনের স্যাটেলাইট ডিশ যা দূরবর্তী এলাকায় ইন্টারনেট পাওয়ার জন্য ব্যবহৃত হয়। এটি এমন একটি ছোট স্যাটেলাইট সিস্টেম যা বাড়ি, অফিস, এমনকি ATMেও লাগানো যায়। মূলত কোম্পানি, ব্যাংক, স্কুল ইত্যাদি প্রতিষ্ঠানে এটি ব্যবহৃত হয়। যেখানে মোবাইল টাওয়ারের নেটওয়ার্ক পৌঁছায় না, সেখানে এই VSAT ডিশ সরাসরি স্যাটেলাইটের সাথে সংযোগ স্থাপন করে ইন্টারনেট বা ডেটা পরিষেবা দেয়। এরপর ISP অর্থাৎ ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। এটি সেই লাইসেন্স যা দিয়ে সরাসরি সাধারণ মানুষকে ইন্টারনেট পরিষেবা দেওয়া যায়, যেমন জিও, এয়ারটেল বা BSNL। এরা সবাই ISP। স্টারলিংককেও ভারতের মানুষের কাছে ইন্টারনেট সংযোগ বিক্রি করতে চাইলে ISP লাইসেন্স দরকার। এই লাইসেন্সগুলো ছাড়া স্টারলিংক আপনার বাড়িতে ব্রডব্যান্ড সংযোগ দিতে পারতো না। এখন এই লাইসেন্স পাওয়ার ফলে স্টারলিংক শহর ও দূরবর্তী গ্রাম উভয় জায়গাতেই গ্রাহকদের স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা দিতে পারবে। তাহলে দেখুন, স্টারলিংক হচ্ছে ভারতের তৃতীয় কোম্পানি যাকে এই বিশেষ GMPCS লাইসেন্স দেওয়া হয়েছে, ভারতীয় সমর্থিত ইউটেলস্যাট, ওয়ানওয়েব, জিও এবং SES এর পর। এখন আগামী 15-20 দিনের মধ্যেই তারা ট্রায়াল স্পেকট্রাম পেতে চলেছে, যার মানে হলো খুব শীঘ্রই তারা পরিষেবাগুলোর পরীক্ষা শুরু করবে। কিন্তু এখান থেকেই ঘটনার নাটকীয় মোড় আসে। যখন স্টারলিংক ভারতে প্রবেশের প্রস্তুতি নিচ্ছিল, তখন আমেরিকায় এলন মাস্ক আর ডোনাল্ড ট্রাম্পের মধ্যে এক বিশ্রী জনসম্মুখ দ্বন্দ্ব শুরু হয়ে যায়। এটা শুরু হয় যখন ট্রাম্প তার নতুন বিগ বিউটিফুল বিল প্রস্তাব করেন। এটি মূলত একটি কর ছাড় এবং ব্যয় বৃদ্ধির প্যাকেজ। ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন যে তিনি যদি 2024 সালের নির্বাচনে জয়ী হন, তাহলে তিনি বড় কর ছাড় এবং অবকাঠামো খাতে ব্যয় করবেন। কিন্তু এলন মাস্ক এতে মোটেই মুগ্ধ হননি। তিনি একে দায়িত্বজ্ঞানহীন, অপচয় এবং উদ্ভাবনহীন বলে মন্তব্য করেন। ট্রাম্প এলনের কথায় ক্ষুব্ধ হয়ে পাল্টা জবাব দেন। ট্রাম্প হুমকি দেন এলনের কোম্পানিগুলো যেসব সরকারি চুক্তি ও ভর্তুকি পায় সেগুলো বাতিল করে দেবেন। এর মধ্যে রয়েছে স্পেসএক্সের নাসার সাথে করা চুক্তি এবং US মিলিটারি ডিল। জবাবে এলনও পাল্টা হুমকি দেন যে তিনি স্পেসএক্সের ড্রাগন স্পেসক্রাফট সেবা বন্ধ করে দেবেন, যা নাসা মহাকাশ মিশনের জন্য নির্ভর করে। যদিও পরে তিনি সিদ্ধান্তটি প্রত্যাহার করে নেন। তবে পুরো নাটক চরমে পৌঁছায় 5ই জুন, যেদিন হোয়াইট হাউসে এলন ও ট্রাম্পের মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয়। ট্রাম্প চটে যান আর এলন পাল্টা বলেন ট্রাম্প আমার সাহায্য ছাড়া নির্বাচনে হেরে যেতেন। আর সঙ্গে সঙ্গে ট্রাম্প হুমকি দেন এলনের সব সরকারি চুক্তি বন্ধ অথবা পুনর্মূল্যায়ন করবেন। এই দ্বন্দ্বটা ব্যক্তিগত বলে মনে হতে পারে, কিন্তু এর প্রভাব বিশাল। এখানে কথা হচ্ছে বহু বিলিয়ন ডলারের চুক্তি ও পরিষেবা এখন অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে। আর এখানেই ভয়ের আসল দিকটি ফুটে ওঠে। এটা দেখায় কতটা ভঙ্গুর অবস্থা যখন একজন মানুষ, এলন মাস্ক, যিনি সরকার এবং বেসরকারি প্রযুক্তি উভয় ক্ষেত্রেই গভীরভাবে জড়িত,
তবে আমি মনে করি ট্রাম্প ও এলনের এই জনসম্মুখ নাটকটা আসলে মনোযোগ ঘোরানোর একটা কৌশল। একবার ভেবে দেখুন, যদি ট্রাম্প বড় কর ছাড় ও অবকাঠামো উন্নয়নের বিল আনতে চান, তবে এলনের এতে আপত্তি কেন? এতে তো তার কোম্পানি উপকৃত হবে, কারণ সে তো আগে থেকেই সরকারি সুবিধা ভোগ করছে। এলন মাস্ক তো ইতিমধ্যেই সমস্ত সরকারি চুক্তি ও ভর্তুকি পাচ্ছে। আসলে কর ছাড়ের ফলে স্পেসএক্স, টেসলা এবং স্টারলিংকের মতো কোম্পানিগুলোর করভার আরও কমে যাবে। আর অবকাঠামো খাতে ব্যয় বাড়লে উন্নত প্রযুক্তি, পরিচ্ছন্ন জ্বালানি, পরিবহন ও ব্রডব্যান্ডের মতো ক্ষেত্রে নতুন নতুন সরকারি চুক্তি ও অর্থায়নের সুযোগ তৈরি হবে। সবগুলোই এলনের কাজের ক্ষেত্র। তাহলে আর্থিকভাবে দেখলে এলনের কোম্পানিগুলো এতে লাভবান হবে। তাহলে সে অকারণে ট্রাম্পের সঙ্গে দ্বন্দ্বে যাচ্ছে কেন? এখানেই আপনাকে বুঝতে হবে বিষয়টা আসলে আদর্শগত দখল আর দীর্ঘমেয়াদী প্রভাব নিয়ে, শুধু স্বল্পমেয়াদী লাভ নয়। এখন এলন মাস্ক বেশি চিন্তিত মার্কিন যুক্তরাষ্ট্রের ঋণের পরিমাণ এবং সরকারের অনিয়ন্ত্রিত ব্যয়ের কারণে। যদি মার্কিন সরকার এই রকম অপচয়মূলক ব্যয় করে যেতে থাকে, তাহলে এর ফলে তিনটি বড় সমস্যা হবে। 1. মার্কিন ডলারের মূল্য হ্রাস পাবে। 2. মুদ্রাস্ফীতি বাড়বে। 3. দীর্ঘমেয়াদে একটি অর্থনৈতিক অস্থিরতা তৈরি করবে, যা এলনের কোম্পানিগুলোকেও ক্ষতিগ্রস্ত করবে। তাই এই আশঙ্কাগুলো একেবারে সঠিক, এতে কোনো সন্দেহ নেই। এখন আপনি ভাবতে পারেন, তাহলে এলন তো একজন ভালো লোক, তাই না? সে দেশের অর্থনীতি এবং ট্রাম্প সরকারের অপব্যয়ের বিরুদ্ধে লড়ছে, একজন দেশপ্রেমিক। কিন্তু ব্যাপারটা ততটা সোজা নয় যতটা বাইরে থেকে দেখা যায়। এজন্যই আমি বলেছিলাম, ট্রাম্প আর এলনের এই জনসম্মুখ দ্বন্দ্বটা একটা মনোযোগ সরানোর চেষ্টা। এবার বলছি কিভাবে। ট্রাম্প প্রশাসন খুব শিগগিরই একটি নতুন কর ছাড় এবং সরকারি ব্যয়ের বিল আনতে চলেছে। ট্রাম্পের ভাষায় একে বলা হচ্ছে বিগ বিউটিফুল বিল। এখন এই বিলে একটি গুরুত্বপূর্ণ নিয়ম রাখা হয়েছে। সেখানে বলা হয়েছে, আগামী 10 বছর কোনো মার্কিন অঙ্গরাজ্য কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কিত কোনো আলাদা আইন তৈরি করতে বা কার্যকর করতে পারবে না। মূলত যুক্তরাষ্ট্রের কংগ্রেস এখন এআই নিয়ন্ত্রণকে কেন্দ্রীয় পর্যায়ে নিয়ে যেতে চায় এবং প্রত্যেকটি অঙ্গরাজ্যকে নিজস্ব আইন তৈরির ক্ষমতা থেকে বিরত রাখতে চায়, অন্তত আগামী 10 বছরের জন্য। যদি এই বিলটি শর্তসহ পাশ হয়ে যায়, তাহলে বড় টেক কোম্পানিগুলোর জন্য জীবন অনেক সহজ হয়ে যাবে। অন্যদিকে এর মানে হলো, কোনো অঙ্গরাজ্য আর এআই নিয়ে তাদের স্থানীয় সমস্যা, যেমন পক্ষপাতদুষ্ট টুলস, ভুয়ো ভিডিও বা গোপনীয়তা লঙ্ঘনের মতো বিষয় নিয়ে আইন করতে পারবে না। আর এটাই আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। এআই নিয়ে অঙ্গরাজ্যগুলোর উপর নিষেধাজ্ঞার এই অংশটা খুব চতুরভাবে এই নতুন বিলের ভিতর লুকিয়ে রাখা হয়েছে। আপনি এই বিষয়টি কোনো শিরোনামে শুনবেন না, না কোনো ভাষণে। বিলটি এমনভাবে উপস্থাপন করা হয়েছে যেন এটি শুধুই একটি কর ছাড় ও অবকাঠামো উন্নয়ন বিল, অর্থাৎ যেন এটি কেবল একটি অর্থনৈতিক প্রণোদনা, প্রযুক্তি নিয়ন্ত্রণ নয়। সবাই যখন টাকা পয়সা, চাকরি বা ট্রাম্প এলনের নাটকে ব্যস্ত, তখন এই 10 বছরের এআই সংক্রান্ত রাজ্য আইনের নিষেধাজ্ঞা চুপচাপ সামনে এগিয়ে যাচ্ছে। এলন মাস্ক এআইতে গভীরভাবে বিনিয়োগ করেছেন। তার কোম্পানি স্পেসএক্স, টেসলার অটোপাইলট, এমনকি স্টারলিংক, গ্রোক এবং ডোজোর জন্য চিপ চাহিদার মাধ্যমে। এই 10 বছরের নিষেধাজ্ঞা তার কোম্পানিকে যুক্তরাষ্ট্রের 50টি রাজ্যের আলাদা আলাদা তদন্ত ও মামলার হাত থেকে রক্ষা করবে। তাই যদি এলন আলোচনার বিষয়টি সরকারি অপচয় বা ট্রাম্পের সঙ্গে দ্বন্দ্বের দিকে সরিয়ে দেয়, তাহলে জনগণ ও মিডিয়া বেশি সময় ব্যয় করবে কে কাকে অপমান করলো, নাসার চুক্তি, ইগোযুদ্ধ, এইসব নিয়ে। কিন্তু এআই সংক্রান্ত শর্তটি নিয়ে কেউ প্রশ্ন তুলবে না। বলা হয়, রাজ্যগুলো হলো গণতন্ত্রের পরীক্ষাগার। তারা কেন্দ্রীয় সরকারের চেয়ে অনেক দ্রুত পদক্ষেপ নিতে পারে। স্থানীয় আইন সাধারণ মানুষকে বাস্তব ক্ষতি থেকে রক্ষা করে, যেমন ফেসিয়াল রিকগনিশনে পক্ষপাত, বৈষম্য লুকানো বা ডিফেক। এখন এই ক্ষমতা কেড়ে নেওয়া বড় টেক কোম্পানিগুলোর জন্য উপকারী, সাধারণ নাগরিকদের জন্য নয়। এখন আপনি হয়তো বলবেন, তাহলে বিরোধী দল অর্থাৎ ডেমোক্র্যাটরা ট্রাম্পের বিরুদ্ধে কিছু বলছে না কেন? এটা তো হওয়া উচিত তাদের অস্ত্র, রিপাবলিকানদের আক্রমণ করার জন্য। কিন্তু যদি খেয়াল করেন, ডেমোক্র্যাটরাও এই বিল থেকে বড় মুনাফা পেতে পারে যখন তারা আবার ক্ষমতায় আসবে, এবং তাদের অনেকেই এই এআই বুদবুদে বড় বিনিয়োগ করে রেখেছে। 10 বছরের রাজ্য আইনের শিথিলতা মানে হলো বড় টেক, বড় সরকার এবং ধনকুবেরদের জন্য প্রচুর টাকা আয়ের সুযোগ। আশা করি এই ভিডিওটি তথ্যপূর্ণ লেগেছে। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আজকের ভিডিওর দেওয়া তথ্যগুলি যদি আপনাদের সমৃদ্ধ করে থাকে, তাহলে ভিডিওটি অবশ্যই লাইক ও শেয়ার করুন। এবং যদি দেশীয় ও আন্তর্জাতিক স্তরের এমন গুরুত্বপূর্ণ আরও নতুন ভিডিও দেখতে চান, তাহলে বেঙ্গলি ডকুমেন্টারি স্পিকার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে পরবর্তী সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।